मुख्यमंत्री बासन रमानी परे निरक कयता थांबायदि जयन खालायहि फाइनिनो अरत बनाय हायखे चिनि पताका रं रवैनाय जयन खालायमा परे जों तुलुक तुलुके कसलायनाय अमन आनि कबगु বন্দে 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 যতন খুলুমখা সবাইকে নমস্কার। আজকে বাগমা কেন্দ্রের কিল্লা বাজারে যে 200 ফ্যামিলির প্রায় 610 জন ভোটারের যে জয়েনিং প্রোগ্রাম ভারতীয় জনতা পার্টির পতাকা তলে বিভিন্ন পার্টির থেকে আজকে এসেছেন, সেই উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন সবার আদরণীয়, একটু আগে যিনি যার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, যিনি বহুদিন ধরে এই বাগমা কেন্দ্রের সমাজ সেবা থেকে শুরু করে সমস্ত বিষয়ে মানুষের যখন দুঃখ দুর্দশা, যখনই সুখে দুঃখে সবসময় কাছে পান, এই এলাকার জনপ্রিয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আমাদের সবার আদরণীয় শ্রী রামপদ জমাদিয়াজি আমাদের মাঝে উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি, ইনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন শ্রী বিপিন দেববর্মা মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বাগানহরি মলসুম বিএসির চেয়ারম্যান, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই মণ্ডলের যিনি মন্ডল প্রেসিডেন্ট শ্রী অমর জমাতিয়া মহোদয়। তাছাড়া এই জনজাতি মোর্চার যিনি সভাপতি শ্রী কাঞ্চি কুমার মলসুম মহোদয়, এবং আমাদের পার্টির এই বাগমা মণ্ডলের বিভিন্ন পদে যারা আসীন আছেন, এবং এই এলাকার মা ও বোনেরা, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, যারা আজকে দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই রাজ্যকে উন্নয়ন করা যাবে না, এই বাগমা কেন্দ্রে উন্নয়ন করা যাবে না, এই দেশকে উন্নয়ন করা যাবে না, তাদেরকে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম যারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আজকে যোগদান করছেন, তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি। ওনাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি আপনাদের আসার ফলে এই বাগমা কেন্দ্রে নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশে আপনারা শক্তিশালী করবেন। বন্ধুগণ, গত পরশুদিন আমি আসারাম বাড়িতে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান মাসের শেষ দিন, প্রতি রবিবার শেষ রোববারে ওনার মন কি বাত অনুষ্ঠান হয়। সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে মন কি বাত অনুষ্ঠান পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান কোনো সময় করেন না। সেই জায়গায় নন পলিটিক্যাল, কোনো রাজনৈতিক কিচ্ছু নেই এর মধ্যে। সে আসারাম বাড়িতে আমাদের যে একটা বুথ 30 নম্বর বুথে, সেখানে গত যে মাস এবং শেষ যে রোববার, সেখানে যখন আমাদের কার্যকর্তারা, তাদের কাছে টিভিও ছিল না, মোবাইলে বসে 6-7 জন আমরা নিজেরাও দেখেছি, ওরা মন কি বাত অনুষ্ঠান দেখছিল। কিন্তু আমরা সবাই
মাননীয় প্রধানমন্ত্রীজির কথা, মন কি বাত, উনার নিজের মন কি বাত না, মানুষের, সারা ভারতবর্ষের যে মানুষের কথা, সেইগুলো উনার মানুষের কাছে তুলে এই ভারতীয় জনতা পার্টি তাদের বিভিন্ন যে অনুষ্ঠান সবাই মিলে সমর্পণের ভাবনার চিন্তাধারার পার্টি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ভারতীয় জনতা পার্টি হওয়ার আগে আমাদের যে পূর্বসূরি জনসংঘ নামে উনি সভাপতি ছিলেন। এই দেশের অখণ্ডতার জন্য উনি কাশ্মীরে গিয়ে বলিদান হয়েছেন, আমরা সবাই জানি। আমাদের পরবর্তী সময়ে যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি হন, পণ্ডিত দীনদয়ালজি, উনাকেও খুন করা হয়েছে মুঘল সরায়ে, আপনারা সবাই জানেন। তো আমরা এইরকম একটা পার্টির যেখানে সমর্পণ, আমরা দেশের জন্য বলিদান হওয়ার জন্য প্রস্তুত, সেই জায়গায় আমাদের কার্যকর্তাদের কেউ মারবে আর সেখানে আমরা তাদের পাশে থাকবো না, এই পার্টি আমরা না। আমরা তৎক্ষণাৎ আমরা সেখানে গেছি, আগামী দিনে আমরা যাব। বন্ধুগণ, আমরা চাই না যে আমাদের যে ৩৫ বছরের যে রাজনীতি ত্রিপুরাতে হয়েছে, খুন, সন্ত্রাস, সমস্ত বাড়িঘরেতে আমরা দেখেছি ইলেকশনের আগে যে আগুন লাগিয়ে দেওয়া, আমাদের মা বোনদের দর্শন করা, এসব আমাদের সব জানা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমরা কংগ্রেসেরও 5 বছরের রাজনীতি আমরা দেখেছি কি অবস্থা ছিল এই 5 বছরের। তাদের যে রাজনীতি সেটাকে দেখিয়ে দেখিয়ে প্রথমে 10 বছর, পরবর্তী সময়ে 25 বছর এই কমিউনিস্টরা এখানে রাজত্ব করেছে। মানুষ দেখে নিয়েছে যে এই রাজনীতি দিয়ে মানুষকে আর বোকা বানানো চলবে না। এখানে জনজাতিদের জন্য আজকে আমরা সবাই জানি যে এটা ভোটের বাক্স ওরা বানাতো, ভুল বুঝাতো। কিছু কিছু লোকাল পার্টি এক এক সময় হয়, আবার এক এক সময় দেখা যায় সেগুলো বিলীন হয়ে যায়। আমরা ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি, মোদিজি সব সময় বলেন যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। বারবার উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বিশ্বাস আর তার প্রয়াস। আমাদের কাছে কেউ অচ্যুত নয়। আমরা জাতি জনজাতি আমরা সবাই একসাথে আমরা চলতে চাই, সেই দিশায় আমরা কাজ করছি। আমরা সবাই জানি ৮০ দাঙ্গা, আমাদের এখনো মুছে যায়নি সেই ঘটনাগুলো। ওনাদের সময়ে ত্রিপুরাতে টেররিস্টের জন্ম হয় এখানে, আর আমাদের সময় এসে সেই টেররিস্টদের বিলীন আমরা করলাম। সেটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে গৃহমন্ত্রীজি যে ইচ্ছা, সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। শুধু ত্রিপুরাতেই নয়, নর্থ ইস্টার্ন জোনে প্রায় 11টা থেকে 12টা অ্যাকর্ড হয়েছে। আমরা যেখানে যেতাম নর্থ ইস্টার্ন রিজনের কি অবস্থা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের যে ডেভেলপমেন্ট, একমাত্র সেটা সম্ভব হয়েছে যে এই যে 12টা 13টার মতো যে অ্যাকর্ড হয়েছে, নর্থ ইস্টার্ন রিজনে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্যই সেটা সম্ভব হয়েছে। আগে কখন কোন জায়গার বোমা ফাটবে, ডাইনামাইট ফাটবে কেউ জানতো না। নিরীহ লোকদের খুন করা হতো, লাশ গুম করা হতো। এই ছিল পুরো নর্থ ইস্টার্ন রিজনের অবস্থা। আজকে মুখ্যমন্ত্রীদের যখন
সম্মেলন হয় নর্থ ইস্টার্ন জোনের মাননীয় প্রধানমন্ত্রীজি আগে 7টা যে নর্থ ইস্টার্ন জোনের যে স্টেট ছিল সেটার সাথে সিকিমকে যোগ করে 8টা রাজ্যকে নর্থ ইস্টার্ন রিজন হিসাবে উনি অষ্টলক্ষ্মী হিসাবে তার নামকরণ করেছেন। অষ্টলক্ষ্মী, 8টা লক্ষ্মী, এখান থেকেই লক্ষ্মীর উৎপত্তি হবে, এখান থেকে জিডিপি যে বাড়বে একমাত্র নর্থ ইস্টার্ন রিজন থেকে সেটা বাড়বে এবং মেইন যে ল্যান্ড আছে সেখানে সেটা যুক্ত হবে। সেই দিশায় কাজ হচ্ছে। আজকে যেহেতু ওখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন। হীরা মডেল ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আমাদের ইন্টারনেট দিয়েছে। আমাদের এখানে বোম্বে এবং যে চেন্নাই আছে তারপরে তৃতীয় যে স্থান সেটা হচ্ছে ত্রিপুরা। আমরা সেই ইন্টারনেট ব্যবহার করে আজকে আমাদের যে আগামী দিনের যে প্রজন্ম ছেলে মেয়েরা তার সুযোগ পাচ্ছে, এখানে আমরা ডেভেলপ করতে আমাদের সুবিধা হচ্ছে। এখানে আমাদের এখানে রেলওয়ে আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরাতে রেলওয়ে এখানে হবে। এখন ত্রিপুরার থেকে সমস্ত জায়গার থেকে আজকে রেল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেখানে যাচ্ছে। আমাদের এখানে এয়ারওয়েজ আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাতে প্রথম এসে আমাদের 2018-তে যখন আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করলাম, উনি নিজে এসে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এত সুন্দর একটা এয়ারপোর্ট এবং সেখানে একটা উনার যে মর্মর মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। ভারতীয় জনতা পার্টির এই চিন্তা আছে, যারা দেশের জন্য রাজ্যের জন্য করে গেছে তাদেরকে সম্মান দেওয়ার। এতদিন ধরে আমরা 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, কিন্তু কেউ কিন্তু সেই সম্মান দেননি। মহারাজাদের আমরা সম্মান দিতে জানি। আপনারা নিশ্চয়ই যখন ভিআইপি রোড দিয়ে এয়ারপোর্ট থেকে আসবেন, আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আমাদের সবার আদরণীয়, আপনারা জানেন এই মহারাজার ফ্যামিলিরই একজন বিশিষ্ট ব্যক্তি, সবাই সারা পৃথিবীর মধ্যে যাকে জানেন, যিনি সঙ্গীতকার এস ডি বর্মন মহোদয়ের মর্মর মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করি। আগরতলার কামানচমনির পাশে, যেখানে কেউ ওই আইল্যান্ডকে কেউ জানতো না, কামানচমনি আছে কিন্তু সেই জায়গাটা কেউ জানতো না। সেই জায়গায় আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর, আমি ছোটবেলার থেকে একদম ছোট্ট জন্মের পর থেকে আমরা দেখেছি সেখানে 0 মাইল ফলক সেখানে ছিল। সেই ফলক তখন মাইল হিসাবে আখ্যায়িত করা হতো, মাটির নিচে চলে গেছে। আমি বললাম না, এই 0 মাইল ফলক সেটা উঠাতে হবে। 0 মাইল ফলকের অর্থ হচ্ছে আজকে এই বাগমা কত দূর আগরতলা থেকে, ওখান থেকে শুরু হতো, এখন কিলোমিটার হয়েছে, সেটাকে আমরা উঠিয়েছি। আমরা দেখেছি যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা সবসময় বলি যে আধুনিক ত্রিপুরার রূপকার। উনাকে সম্মান দেওয়ার জন্য সেই যে আইল্যান্ডটা আছে সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। বন্ধুগণ, যারা ত্রিপুরার জন্য কাজ করেছে, যারা মাণিক্য ডাইনেস্টির ত্রিপুরাকে এত সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে, যেখানে স্কুল হোক, কলেজ হোক, রাস্তাঘাট তৎকালীন সময়ে যে সুন্দরভাবে ওনারা বাজার, হাট বাজার রাজা মহারাজাদের নামে হয়েছে। এখানে বিভিন্ন যে মন্দিরগুলো আছে, বড় বড় দিঘিগুলো আছে, উনাদের সময়কালে এটা হয়েছে, কিন্তু কমিউনিস্টরা তাদেরকে কিন্তু সম্মান দেননি। আমাদের সরকার আসার পর আমরা তাদেরকে আমরা সম্মান দিয়েছি। বন্ধুগণ, আমরা সম্মান দিতে জানি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি 2014-তে দায়িত্ব নিলেন, সবচেয়ে বেশি যদি কোনো গোষ্ঠীর উপর উনি যদি কিছু করে থাকেন সেটা হচ্ছে জনজাতি গোষ্ঠী। এবং তার প্রকৃত উদাহরণ যে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মুজি একজন জনজাতি গোষ্ঠীর, উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি রাজবংশেরই একজন ব্যক্তি, ওনাকে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যের থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। 2019 থেকে আমরা 2018-তে এসেছি। 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে 7 জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে, জনজাতি গোষ্ঠীর, উনাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করা হয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কারণে। জনজাতিদের উন্নয়ন, জনজাতিদের সম্মান কিভাবে দিতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে সেটা জানে। বন্ধুগণ, আজকে যারা এখানে 400 ফ্যামিলির যারা এখানে আজকে জয়েন করছেন, 200 ফ্যামিলির যারা আজকে এখানে জয়েন করছেন, প্রায় 400-র উপরে যারা জয়েন করছেন, যদিও দেরি হয়েছে কিন্তু ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। রাজ্যকে যদি উন্নত করতে হয় তাহলে সবাই আজকে আমরা একসাথে থাকতে হবে। আমরা যদি ইউনাইটেড না থাকি, আমি বারবার কালকেও পরশুদিন যখন আমি গেলাম সেখানে এক কথাই বলেছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্যেরও উন্নয়ন হবে না। জাতি জনজাতি আমাদের সবার উন্নয়ন দরকার, সবকা সাথ সবকা বিকাশ, তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন হবে। শুধু মুখে না, কথায় নয়, আমরা কাজের মাধ্যমে আমরা সেটা দেখাচ্ছি। বন্ধুগণ, এখানে আজকের যিনি আমাদের প্রাক্তন মন্ত্রী ছিলেন, আপনাদের এই এলাকার যিনি সবার প্রিয় বিধায়ক, উনার মন্ত্রিত্বের সময় বারবার উনি বলছেন আমাদের সরকার আসার পর যে কাস্টমারি ল, জমাতিয়াদের কাস্টমারি ল আমাদের সরকার এসে সেটা করেছে। বন্ধুগণ, এর আগে তো অনেকেই ছিল কিন্তু কেউ কিন্তু করেনি, কেউ দেখেও নি এইসব বিষয়ে, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা সেটা করলাম। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন এসেছে গেছে, কেউ কিন্তু মনে রাখেনি। 19শে আগস্ট আমাদের সরকার আসার পর উনার জন্মদিন, উনাকে সম্মান দেওয়ার জন্য 19শে আগস্ট আমাদের সরকারি ছুটি আমরা ঘোষণা করেছি। বন্ধুগণ, আমরা গড়িয়া পূজার সময় আমরা ঘোষণা দিয়েছি যে গড়িয়া পূজাতে একদিন ছুটি ছিল, আমরা বললাম 2 দিনের ছুটি আমরা দেব। যেমন কথা সেমনি কাজ, 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। তাতে করে এই পূজাতে যারা যুক্ত আমাদের জনজাতি ভাই বোনেরা যাতে আরো বেশি করে এই দিনটি পালন করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করেছি। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা জানেন যে 15 নভেম্বর ভগবান বিরসা মুন্ডা, এতদিন ধরে ভগবান বিরসা মুন্ডা, আমি জানি না আপনারা কতটুকু আপনারা জানতেন, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে যেভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাকে সম্মান দেওয়ার জন্য জনজাতীয় গৌরব দিবস 15ই যে নভেম্বর সেটা ঘোষণা করেছেন। আমি যেটা বললাম, জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা ত্রিপুরা সরকার, আমরা যেভাবে নর্থ ইস্টার্ন সব জায়গায় আমাদের সরকার সেইভাবে কাজ করছে। বন্ধুগণ, একলব্য মডেল স্কুলের বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে শিক্ষা, যাদের শিক্ষা না থাকবে আগামী দিন যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের শিক্ষার বিষয়টা খুব দরকার, প্রয়োজন। শিক্ষিত না হলে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে ব্রিজ সেটা হচ্ছে শিক্ষা। তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 21টার মতো রেসিডেন্সিয়াল যে স্কুল এই জনজাতিদের জন্য সেটা করা হয়েছে। বন্ধুগণ, 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন 6টা অলরেডি চলছে, আরো 6টা এতে ইনোগ্রেশন হবে। বাকিগুলো আমরা সামনের বছর বা তারপরের বছরের মধ্যে আমরা সেগুলো কমপ্লিট করব। বন্ধুগণ, আমরা ব্রু রিয়াং শরণার্থীদের কথা যদি বলি, আমরা সবাই জানি প্রায় 23 বছর ধরে ব্রু রিয়াং শরণার্থীরা ওদের কি অবস্থা ছিল। আরেকটা প্রদেশ থেকে ত্রিপুরাতে এসছে, ওদের দুর্দশার অন্ত ছিল না। আমাদের সরকার আসার পর
আমরা সিদ্ধান্ত নেই, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি সিদ্ধান্ত নেন যে উনাদেরকে আমাদের ত্রিপুরাতে উনাদেরকে থাকার ব্যবস্থা করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সব দিকে উনাদের উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা করব। প্রথমে কথা হয়েছিল 500 কোটি টাকার প্যাকেজ, সেই জায়গায় আজকে 800 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, আমি যখন মুখ্যমন্ত্রী হই অনেক জায়গায় দেখা গেল কাজটা অনেকটা ঢিলা ছিল। আমি আধিকারিকদের সাথে কথা বললাম, ওনাদের সাথে কথা বললাম, এবং আজকের তারিখে আমি বলতে পারি যে 12টা জায়গায় প্রায় সব জায়গায় এই যে সেটেলমেন্টের যে বিষয়, এই যে রিয়াং শরণার্থীদের তাদেরকে আমরা করতে পেরেছি। এবং কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি সেখানে এসেছিলেন, এক দুটো জায়গায় বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং উনি দেখলেন যে যে কথাগুলো আমরা বলতাম, যে রিপোর্ট আমরা পাঠাতাম, সেগুলো প্রকৃতপক্ষে হচ্ছে কিনা তার বিষয়ে ওনারা জানতে চেয়েছেন। আমরা দেখতাম যে শুধু কথায় না, কাজের মাধ্যমে যে আমরা করেছি কিনা সেই কাজটা পর্যন্ত তদারকের জন্য মাননীয় গৃহমন্ত্রীজি এসছেন। আজকে এখানে রিসার কথা যদি বলি, যে রিসা আমরা পড়ে আছি, আমার মা বোনেরা এখানে এসছেন অনেকে, যারা পাঁচরা পরে আসেন, আমরা সবাই জানি এতদিন ধরে এই রিসাকে সেইভাবে সম্মান আমরা ভারতবর্ষে কেউ দেয়নি। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই রিসা আজকে জিআই ট্যাগ পেয়েছে, পাঁচরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে। বন্ধুগণ, আমাকে দিল্লির থেকে মাঝে মাঝে খবর পাঠান যে আপনি অনেকগুলো এই রিসা আমাদের কাছে পাঠান, ওনাদের কাছে আমার পাঠাতে হয়, এবং ভারতবর্ষের বহু লোককে এই রিসা দিয়ে ওনাদেরকে সম্মান করা হয় বিভিন্ন অনুষ্ঠানে। ত্রিপুরাকে এখন মানুষ জানতে পেরেছে, ত্রিপুরাকে মানুষ চিনতে পেরেছে এখন। বন্ধুগণ, আজকে বড়মোড়া পাহাড়ের কথা যদি বলি, আমরা ককবরক ভাষাকে আমরা সম্মান দেওয়ার জন্য হাতায় কতর আমাদের সরকার আসার পর নাম দিয়েছেন। গন্ডা ছোড়ার নাম গন্ডা তুইসা দেওয়া হয়েছে। গন্ডা তুইসাতেও আমরা সরকার আমরা ঠিকভাবে যে চলছি তার জন্য কিন্তু চক্রান্তকারীরা নানা রকম প্রচেষ্টা করছে। আমি নিজেও গন্ডা তুইসাতে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি ইচ্ছে করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমি সেখানে যাই, আমাদের নেতা নেত্রীরা সেখানে যান, এবং সেখানে গিয়ে 3 দিনের মধ্যে যে সমস্যা ছিল, যে যারা এর পেছনে চক্রান্ত করছিল তাদেরকে আইনের যে শাসন, সেই শাসনের মধ্যে আমরা নিয়ে এসেছি। বন্ধুগণ, আমরা 18 মুরার নাম যদি বলুন, সেটাকে আমরা নাম দিয়েছি হাচুক বেরেম। এইভাবে আমরা একের পর এক আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন সরকার, সেই কাজটা আমরা করছি। ত্রিপুরাতে আজকে 4ই সেপ্টেম্বর 2024 আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, আমিও সেখানে গিয়েছিলাম দিল্লিতে, সেখানে যে অ্যাকর্ড হয়েছে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে, সেই অ্যাকর্ডের পর 24শে সেপ্টেম্বর 2024 আমার সামনে সমস্ত এটিটিএফ এবং এনএলএফটির যারা বুঝতে পেরেছে যে এটা পথ নয়, তারা সবাই এসে আমাদের কাছে, আমার সামনে এসে অস্ত্র তারা সারেন্ডার করেছে। এখন আমরা বলতে পারি ত্রিপুরা এমন এক জায়গা, শান্তির জায়গা, যেখানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। আগে কি অবস্থা ছিল? আজকে আগরতলা থেকে যদি কেউ ধর্মনগর যেত 12 ঘন্টায় যেতে পারতো না, সেখানে এসকর্ট লাগতো। আগরতলা থেকে কেউ যদি আজকে উদয়পুর হয়ে সাবরুমে যেতে এসকর্ট লাগতো। আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও এই কংগ্রেস এবং সিপিএম চেষ্টা করছে এখানে কিভাবে অশান্তির বাতাবরণ করা যায়। কিন্তু আমি ওনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনাদের এই যে প্রচেষ্টা, সেটা ব্যর্থ হবে, এবং আমরা কোনো অবস্থায় সেটাকে, আপনাদের চক্রান্ত আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। বন্ধুগণ, আমি সত্যি আমরা দেখছি আজকাল রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর
যে রাজনীতির পরিভাষাই পাল্টে দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কিছুদিন আগে বিহারে মধ্যে আরজেডি এবং সোকল কংগ্রেসের যিনি নেতা যেভাবে ওনাদের কার্যকর্তাকে প্ররোচনা দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি উনার মাকে নিয়ে যে শব্দ ব্যবহার করেছে সেটাকে আমি ধিক্কার জানাই। এবং এই কালচার ভারতীয় জনতা পার্টির বা ভারতবর্ষের সেই কালচার নয়। সেইভাবে আমরা কিন্তু আমরা আমাদের এই যে তারা যেভাবে কাজ করছে, যে সংস্কৃতি শুধু বিহারের নয় ভারতবর্ষের সংস্কৃতিকে আমার মনে হয় তারা সেইভাবে তার উপর আঘাত এনেছে। বন্ধুগণ, আমরা বিভিন্ন জেলাতে এখন পর্যন্ত প্রায় বনধন যে কেন্দ্র প্রায় 84টির মতো, জনজাতি এলাকায় 84টির মতো আমরা বনধন প্রকল্প করেছি। সেখানে ঝাড়ু হোক, আমলকি হোক, তেঁতুল হোক, বিভিন্ন যে বনজ সম্পদ আছে সেগুলো যাতে আমাদের জনজাতি ভাই বোনেরা সেখানে ভ্যালু এডেড দ্রব্য তারা বিক্রি করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। আমি প্রায়শ এই বিষয় নিয়ে আমি মিটিং করি যে কিরকম বিক্রি হচ্ছে, সেটাকে আরো কিভাবে আরো ফিনিশিং টাচ দেওয়া যায়, ভালোভাবে সেটাকে মানুষের কাছে নেওয়া যায়, সেই ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে আমরা করছি। মুখ্যমন্ত্রীর আবাস মিশন, সেখানেও জনজাতিদের জন্য আমরা করেছি। আগে 30,000 হেক্টর ছিল, সেখান থেকে বাড়িয়ে এবার প্রায় 69,000 হেক্টর আমরা বাড়িয়েছি। বন্ধুগণ, মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত 9,326 জন জনজাতি সুবিধাভোগীকে 25,000 টাকা করে আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। এর জন্য যে টাকা ব্যয় হয়েছে প্রায় 23 কোটি উপরে টাকা ব্যয় হয়েছে। বন্ধুগণ, আমরা এর মধ্যে শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা 1400 কোটি টাকা আমরা সেটা ওনাদের থেকে আমরা ঋণ নিয়েছি। এন্ড সেখানে যাতে ওই এলাকার মধ্যে জনজাতি এলাকায় তাদের রাস্তাঘাট, স্বাস্থ্যের ব্যবস্থা, ইলেকট্রিসিটি, পড়াশোনা, এডুকেশন সব যেন উন্নয়ন হয়, তার জন্য আমরা এই যে ট্রেসপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট সেটাকে কার্যকরী করিয়েছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা শুনেছেন গত 2 সপ্তাহ আগে জনজাতি সমাজপতিদের আগে 2,000 টাকা করে, আমাদের সরকার আসার পরেই 2,000 টাকা করে ওনাদেরকে সাম্মানিক দেওয়া হতো। কিন্তু আমি ক্যাবিনেটে আমি বললাম কেন 2,000 টাকা দেওয়া হবে, যদি সাম্মানিকে দিতে হয়, যদি যারা সমাজপতি যারা থাকবেন, অনেকে আছে পেনশন পান, অনেকে আছে চাকরি করেন, তো এর জন্য আমরা দেব না। সেটাকে আমি উঠিয়ে দিলাম আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে, এবং সেটাকে 2,000 থেকে 5,000 এখন আমরা করেছি। শুধু তাই নয়, ত্রিপুরাতে আমরা কথায় কথায় বলি যে 19টি জাতি গোষ্ঠী, কিন্তু এখন পর্যন্ত যে সাব ট্রাইবস আছে সব মিলিয়ে প্রায় আমাদের কাছে রেজিস্ট্রি করা হয়েছে 40 থেকে 50 জন জনজাতি গোষ্ঠী আছে। আমি বললাম ওখানকার যদি জনজাতি গোষ্ঠীর যে জায়গায় সমাজপতি সিস্টেম নেই, সেখানেও যদি তাদেরকে সমাজের যিনি প্রধান আছেন যে নামেই হোক, তাকেও আমরা 5,000 টাকা করে দেব, সেই ব্যবস্থা করার জন্য আমি আমাদের আধিকারিকদের আমি বলেছি। বন্ধুগণ, কিছুদিন আগে 2005-এ এই ব্যবস্থা ছিল, 2005-এর পর থেকে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি, আমরা জনজাতিদের জন্য বিভিন্ন যে প্রকল্প যে স্কিম করি সেইগুলো ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে, আমি টিসিএস লেভেলে এক একজন আমরা আধিকারিক রেখেছি, শুধু মাত্র অন্য কাজ বাদ দিয়ে জনজাতিদের যেসব স্কিম এবং প্রকল্প 100% যেটা যেন সেটা হয়, তার জন্য এটা আমি ঘোষণা দিয়েছি কিছুদিন আগে, আপনারা নিশ্চয়ই সেটা শুনেছেন। আমাদের টিটিএডিসির বাজেট সম্পর্কে অনেকে বলেন যে টিটিএডিসিতে টাকা দেওয়া হয় না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এখন পর্যন্ত এইবারের বাজেটে 169 কোটি 82 লক্ষ টাকা এবার অতিরিক্ত দেওয়া হয়েছে। বন্ধুগণ, 2025-26 যে অর্থবর্ষ, সেখানে
860 কোটি 28 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর তাছাড়া ট্রাইবেল সাবপ্লেনে অর্থাৎ যে কোনো প্রকল্প যদি হয় সেই প্রকল্পের মধ্যে প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা শুধু ট্রাইবেল এরিয়ার জন্য সাবপ্লেনে সেই খরচা হচ্ছে বন্ধুগণ। এবং আমরা জানি যে ডিসি এলাকা সারা ত্রিপুরায় যদি আমরা দেখি বেশিরভাগ 70% উপরে এডিসি এলাকা, 30% নন এডিসি এলাকা। যে কোনো আমাদের সরকারের যে কোনো আমাদের প্রকল্প হোক, সেটা আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাই হোক, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাই হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাই হোক, অটল জলজীবন মিশনই হোক, সব জায়গায় কিন্তু এমনটা না যে জনজাতিদের, এর মধ্যে জনজাতিরাও ইনক্লুডেড। তো সমস্ত স্কিম আমাদের জনজাতি এলাকার মধ্যে সেগুলো আমরা করছি বন্ধুগণ। মাননীয় প্রধানমন্ত্রীজি যে 2 অক্টোবর উনি 2024-এ ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, গ্রামগুলোকে উন্নয়ন করতে হবে, এরকম প্রধানমন্ত্রী আমরা কিন্তু আর কোনোদিন দেখিনি। সেই জায়গায় উনি গ্রাম উন্নয়নের জন্য জনজাতি এলাকায় সে এটা ঘোষণা দেওয়ার সুবাদে এখন পর্যন্ত 52টি ব্লকে 392টি গ্রাম যারা জনজাতিরা সেখানে আছেন তাদের যে মৌলিক যে সুবিধা সেগুলো দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। আমরা আপনারা শুনে খুশি হবেন এবারের বাজেটে আমাদের মধ্যে আপনারা নিশ্চয়ই থাঙ্গারার লংজির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যাকে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মানিত করা হয়েছে, ওনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। তো এই ধরনের যারা অনেক বাদ্যযন্ত্র, লোকসঙ্গীত এবং হস্তকারু এরকম অনেক জনজাতিদের যে এগুলো হারিয়ে যাচ্ছিল, আমাদের সরকার এসে এবারের বাজেটে আমরা এর মধ্যে 3 কোটি টাকা এই বছরের জন্য আমরা রেখেছি, যাতে এই যে বাদ্যযন্ত্র থেকে শুরু করে যে হস্তকারু বা তাদের যে নৃত্য লোকসঙ্গীত সেগুলো না হারিয়ে যায় তার জন্য আমরা ব্যবস্থা করছি বন্ধুগণ। আমার কাছে কিছুদিন আগে একজন জনজাতি নেত্রী আমার কাছে এসেছিলেন, এসে বলছিলেন জনজাতিদের জন্য হোস্টেল করতে হবে। আমি আপনি বসুন, এখানে বসুন, আপনাকে আমি বলছি আগের গুলো বাদ দিন, এর মধ্যে আমরা 100 শয্যা বিশিষ্ট 3টি জনজাতিদের জন্য হোস্টেল তৈরি হবে, 50 শয্যা বিশিষ্ট আরো 60টি নতুন এসটি হোস্টেল করা হবে বন্ধুগণ। আমরা চাই, আমরা এতদিন ধরে রাজনীতি আমরা দেখে এসেছি, কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য পার্টির, আমরা মারপিটে বিশ্বাস করি না, মানুষ শান্তি চায়, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিরও প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কিন্তু শক্তিও প্রদর্শন করব বন্ধুগণ। এটা বুঝতে হবে, আজকে যারা এখানে এসছে তারা বুঝতে পারছে যে অনেকের কথায় মোহিত হয়ে তারা মাঝে মাঝে বিভ্রান্ত হয়। বিভ্রান্ত হবেন না, কারণ আমাদের যে সরকার, আমি কয়েকটা খালি বললাম জনজাতিদের উন্নয়নের, খালি কয়েকটা বিষয় বললাম, যদি আমি সব বলতে থাকি শেষ করা যাবে না। আমরা চাই আমরা সবাই এই ত্রিপুরাতে, আমি যেটা বলছিলাম, জাতি জনজাতি আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ যদি আমাদের থাকে, তাহলে এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় সরকার যে ঘোষণা দিয়েছে যে বিকশিত ভারত 2047 অর্থাৎ 100 বছর যখন পূর্ণ হবে, বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপ কান্ট্রি, সেইভাবে আমি বলছি যে সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত না হয় তাহলে বিকশিত ভারত হবে না। যে কারণে ত্রিপুরাতে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিকশিত ত্রিপুরা 2047-এ আমাদের রোডম্যাপ কি হবে, আন্দাজি চললে হবে না, রোডম্যাপ থাকতে হবে। সেই রোডম্যাপ আমরা ঘোষণা করেছি বন্ধুগণ। বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন প্যারামিটারে, আজকে পঞ্চায়েতের কথা যদি বলি, 7-7টা পুরস্কার আমরা এই ত্রিপুরাতে আমরা পেয়েছি বন্ধুগণ। বিভিন্ন মিটারে আমরা ত্রিপুরা এখন সামনের দিকে, আমরা ফ্রন্ট রানার রাজ্য আমরা এখানে এসেছি। আমাদের জিএসডিপি যদি আমরা কথা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি, আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি দেখি সেখানেও আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। সারা ভারতবর্ষের মধ্যে আমরা চতুর্থতম স্মলেস্ট আমাদের স্টেট।
তারপরেও আমরা স্বচ্ছতার সাথে আমরা যেভাবে কাজ করছি, আমরা স্বচ্ছতার মাধ্যমে মানুষের কাছে স্বচ্ছতার কথা বলবো, ভালো কথা বলবো, আপনাদেরকেও বলবো ভালো মানুষের সাথে কথা বলুন, ভালো মানুষের সাথে চলুন। তাহলে ভালো মানসিকতা, পজিটিভ কথা যদি বলেন, তাহলে ভালো সেই যে ভাইব্রেশন পজিটিভ হতে যাবে। নেগেটিভ মেন্টালিটির লোকের থেকে দূরে থাকবেন। এই ধরনের যারা রাজনীতি আমরা দেখে এসেছি এতদিন ধরে, তাদের থেকে দূরে থাকবেন। তবে আমরা প্রকৃতপক্ষে আমরা এই যে আজকে রাজ্য, আর বিশেষ করে আজকে এখানে আমি এলাম, এর আগেও আমি ইলেকশনের সময় বা এর আগেও অনেকবার এসেছি। আমি ধন্যবাদ দেব মাননীয় মণ্ডল সভাপতিকে এবং আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে, যে কয়েকবারে আমাকে উনি যখনই আমন্ত্রণ করেছেন আমি বাগমা কেন্দ্রে কিন্তু না এসে আমি পারিনি। আমি বলছি আমি আসবো, রাত্রেই হোক, দিনে হোক, সকালে হোক, সব সময় আমি কিন্তু এসছি। আমার কেন জানি, আমি জানি না, যে বাগমার যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমি অনেক আশা করি আপনাদের কাছে। আপনাদের কাছে আমার একটা আশা যে আপনারা একটা মডেল রাজ্য হিসেবে, জনজাতি একটা মডেল মন্ডল হিসাবে জনজাতিদের আপনারা দেখিয়ে দিন যে আমরাও পারি কিভাবে থাকতে হয়, কিভাবে একে সহাবস্থান আমরা থাকতে পারি। সেটা যদি আপনারা দেখান, এখান থেকে কেননা শুরু হবে অন্যান্য যে বিধানসভা কেন্দ্র, সেখানেও জনজাতির যে কেন্দ্রগুলো আছে, অস্থিরতার মধ্যে কিচ্ছু পাবেন না, স্থিরতার মধ্যে সবকিছু একদিনে হয়ে যাবে, সেটা ভাববার কোনো সম্ভাবনা নেই। হবে এবং হচ্ছেও। আমরা এই কয়েক বছরে আমরা যে ডেভেলপমেন্ট করেছি সেটা শেষ নেই। আজকে পর্যটন বলুন, শিক্ষা দীক্ষাই বলুন, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা, গতকালও একটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বন্ধুগণ আমাদের আগরতলার মধ্যে। আগে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ভাবতেও পারিনি, এই নিয়ে 4টে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেল। আমরা আগামী দিন আরো যে অর্গান ট্রান্সপ্লান্ট তার ব্যবস্থা করছি। 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। এখানে ডেন্টাল কলেজ হয়েছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এখানে আমাদের নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, মেডিকেল কলেজে যেখানে আগে 3টা 4টা, পরবর্তী সময় 12-13টা এমবিবিএস এর সিট আসতো, সেখানে আজকে সিট হয়ে গেছে 400। আগামী দিন আরো বাড়বে। তো আমাদের যারা ছেলে মেয়েরা আছেন সেই সুযোগ পাচ্ছে, এখন বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ছে না। এখানে আজকে এখানে বড় বড় যেসব নামি দামি বিভিন্ন ইউনিভার্সিটি, আজকে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এখানে হয়েছে, এখানে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে, বিভিন্ন যে ইউনিভার্সিটি এখানে আসছে। এখানে যেহেতু আমরা শান্তিতে আছি সারা ভারতবর্ষের মধ্যে, আমি গর্বর সাথে আমি সব জায়গায় বলি যে ত্রিপুরাতে এই যে 28টা রাজ্য আছে, এর মধ্যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে নিচের দিক দিয়ে আজকে 3য় স্থানে আছে। যে কারণে মানুষ বাইরের থেকে আসছে, মানুষ এসে বলছে আমরা তো ভাবতেই পারিনি। নর্থ ইস্টার্ন জোন সম্পর্কে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। এখন এয়ারপোর্টে আসুক বা ট্রেনে আসুক, বলে এত সুন্দর জায়গা হতে পারে আমরা ভাবতেই পারিনি। তো আমরা ভালো রাখবো, পরিবেশকেও আমরা বজায় রাখবো। এখানে পর্যটনের জন্য আমরা প্রচুর চেষ্টা করছি, কারণ পর্যটনে মানুষ বাইরের থেকে যখন আসবে তার জন্য আমরা এডিবি ফান্ডও আমরা এনেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় পর্যটনই হোক, যেখানে প্রাকৃতিক পর্যটনগুলো আছে সেখানে উন্নত করছি। বাইরের থেকে যখন মানুষ আসবে, এখানে 5 স্টার হোটেল একটা হচ্ছে, আপনারা সবাই জানেন, পুষ্পবন্ত প্যালেসে, সেখানে 100টার মতো রুম হবে, রাজকীয় যে রুমগুলো থাকে সেইভাবে করবে। এবং বিদেশ থেকে আমাদের সেখানে চার্টার প্লেনে এই হোটেলে তারা আসবে, যখন ওখানে আসবে তখন কিন্তু সেখানে বসে থাকবে না, ওনারা বিভিন্ন জায়গায় যাবেন এবং একটা গেম চেঞ্জার হিসাবে কাজ করছে। বন্ধুগণ, আমরা কাজ করছি, কাজের মধ্যে আমরা থাকতে চাই, কাজের বিকল্প নেই। আমাদের এক একজন কার্যকর্তা, এখানে যারা কার্যকর্তারা আছেন, যারা আজকে জয়েন করেছেন, ওনাদেরকে আমি বলবো যে আগে ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আপনারা বুঝুন, আপনারা জানুন। পণ্ডিত দীনদয়ালজি বলছেন যে যতক্ষণ ধরে আমাদের বিভিন্ন যে বেনিফিশিয়ারি স্কিম, সেটা যদি লাস্ট মাইল অব্দি, শেষ যে বর্ডার, সেখানে যদি না পৌঁছায় তাহলে এই রাজ্যের উন্নয়ন হবে না। আর উনি বলছেন যে আমাদের সরকারে থাকার অর্থ এই নয় যে আমরা পরিবর্তনের, সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই। আর আগে বিভ্রান্ত করে সেখানে ঘোলা জলে মাছ ধরার যে রাজনীতি আমরা দেখে এসেছি, আমরা দেখেছি যে কি ধরনের রাজনীতি আগে হতো এখানে। আর আমরা
মানুষের জন্য কাজ করছি। মানুষ যেহেতু আমাদের নির্বাচন করে, সেই নির্বাচনের কারণে আমরা যখন সরকার গঠন করি আমাদেরও দায়িত্ব থাকে যে মানুষের জন্য আমরা কাজ করি, সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে এই বাগমা মণ্ডলে যে এই যে জয়েনিং প্রোগ্রাম, আবারও যারা এখানে আজকে জয়েন করছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এবং এই বাগমা মণ্ডল যেটা আমি বললাম উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সে আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, আবার দেখা হবে। হাম্বাই। যারা জয়निं खायनाय hi फायनाय रंनो आं जतनो चिनि दायस बसकां हल जत जयनिं खायनाय चिनि